সেই জন্য এখানে মোটামুটি করা আছে 46। এবার তুই এইটাকে সরালি, অরিজিনালটা বলছি, এইটা বলছি না। অরিজিনালটা কি হবে, এখান থেকে শুরু হবে 47। তাহলে যে বাচ্চাটা 60 সেন্টিমিটার আমি ধরলাম, 60 সেন্টিমিটার, তার কোথায়, এখানে 60 মার্কিং করা আছে, তার কত দূর আসতো, তাহলে এত দূর আসতো। তাহলে আমি মার্কিংটা কোথায় দেখতাম, এখানে দেখতাম 60। আমাকে বিয়োগ যোগ বিয়োগ কিছু করতে হবে না, লেখাই আছে 60। মানে যে আর একটু লম্বা, তাহলে এই জাংশনটা দেখতে হতো আমাকে, এইখানে দেখতে হতো, এইখানটা, এইখানে, এই জাংশনে। কিন্তু আমার মেশিনে কি করেছে, এই পোর্শনটাকে এখান থেকে আরেকটা স্কেল করে দিয়েছে, 47টা এখানে তুলে দিয়েছে। সেই জন্য এই যে জায়গাটাকে আমার এইখানটায় ধরে নিয়েছে, মানে বেসিক্যালি এইটা ইকুয়ালস টু এই ফাঁকাটা। সেই জন্য এইটা আমার কাছে ডাইরেক্ট আমাকে মেশিন দিলেই আমাদেরকে দেখতে হচ্ছে 64। এটা নতুন এক্সটার্নাল এলেও গুলিয়ে ফেলে প্রথমে, তারা তো এইখানে খোঁজে যে বাবা এই মার্কিংই নেই, কি হলো। অ্যাকচুয়ালি এই মার্কিংটা আবার এখান থেকে করে দিয়েছে, ব্যাপারটা একই। বুঝতে পারলাম আমি কিছু ইনফ্যান্টোমিটার, তাহলে গুলাবি না। অরিজিনাল ইনফ্যান্টোমিটারে রিভার্স অর্ডারে মার্কিং থাকে, তার মানে হচ্ছে 46 এর পর 47, 48, এটা 50, এটা 60, এটা 70। তাহলে যে বাচ্চা এতটুকু লম্বা 60, যে বাচ্চা এতটুকু লম্বা সে 70। আর আমার মেশিনে এসব কিছু নেই, আমাকে কিছু দেখতে হবে না, আমি সোজা গ্রিনে চলে যাব। এটা 64, আর একটু লম্বা হলে 66, আমি সোজা গ্রিনে চলে যাব। বুঝে গেছিস? এটা হচ্ছে ইনফ্যান্টোমিটারে আমাদের মেশিনের পার্থক্য। এটা কে তৈরি করেছে, কোত্থেকে এসছে আমি জানি না। 100 সেন্টিমিটার হয়। যদি একটা বাচ্চা 4 বছরে আমি লেন্থ মাপি, তার হাইট কত, লেন্থ কত হওয়া উচিত, মোর দ্যান 100, লেস দ্যান 100 নাকি 100? 4 বছরের বাচ্চার আমি কি মাপবো, হাইট না লেন্থ? হাইট। 4 বছরের বাচ্চার আমি মাপলাম হাইট হচ্ছে ওইখানে 100 সেন্টিমিটার। বাচ্চাটা নর্মাল বাচ্চা, যদি আমি ওকে শুইয়ে মাপি, আমার ইট উইল বি মোর দ্যান 100, 100 আর লেস দ্যান 100। 100 এর বেশি হবে, কি হবে? আচ্ছা তোরাই উত্তর বল। আমি ভার্টিব্রাল কলামগুলোকে একটা ব্রিক ভেবে নিলাম কাঠের মধ্যে। এবার তুই বল, পরপর কাঠের কটা স্ট্যাক করে করে যদি আমি রাখি, সেইটা এইরকম অবস্থায় পরপর রাখলে, বই একটার পর একটা এরকম করে রাখলে অনেক কম্প্রেস থাকবে, নাকি এরকম করে শুইয়ে রাখলে কম্প্রেস থাকবে? যদি এরকম করে রাখি কম্প্রেস থাকবে, তার মানে এই হাইটটা কমাবে, তাহলে হাইট শুড বি লেস। এই ঠিক একই কারণের জন্য, বুঝেছিস? ভার্টিব্রাল কলামগুলো আরো অনেক বেশি কম্প্রেস থাকে। সেই জন্য কি হবে, হাইট মাপলে এটা নরমালি কত সেন্টিমিটার ডিফারেন্স হয়, 1 সেন্টিমিটার। নরমালি 1 সেন্টিমিটার ডিফারেন্স হয়। এখন আমি যদি দেখি এই বাচ্চাটাকে লেন্থ মাপলে, এটা পরীক্ষা করবে না, এটা 100% পরীক্ষায় টেস্ট করবে না, যে আমি লেন্থ মাপলে 103 সেন্টিমিটার হয়েছে, এটার সিগনিফিকেন্স কি? বুঝতে পেরেছিস? তুই যখন খুব ভালো করবি পরীক্ষা, তখন তোকে থামানোর জন্য আমি এগুলো জিজ্ঞেস করি, যে এটা হচ্ছে 100 সেন্টিমিটার আমি হাইট মাপলাম, এবার লেন্থ মাপতে গিয়ে দেখলাম 102.4, মানে কি? এর মানে হচ্ছে তোর লেন্থটা কি ছিল, হাইটটা বেশি কমে গেছে। কেন বেশি কমে গেছে? বিকজ অফ এক্সাজারেটেড লাম্বার লরেসিস। নরমালি আমাদের সার্ভাইকাল আর লাম্বার লরেসিস থাকে, তো আমি নরমাল বাচ্চা বলেছি, তো নরমাল বাচ্চার ক্ষেত্রে লাম্বার লরেসিস এক্সাজারেটেড থাকে। লরেসিস তো টেস্ট এতে জানিস তো, টেস্ট করতে থমাস টেস্ট দিয়ে, অর্থোপেডিক্সে তো পড়িয়েছে নিশ্চয়ই। যাই হোক, এইটা পরীক্ষায় ধরবে না, আমি শুধু এইটুকুটা বলে রাখলাম, নরমাল ডিফারেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। যদি তুই ডিফারেন্স 1 সেন্টিমিটারের বেশি পাস, তার মানে আইদার তুই বেশি লম্বা হয়ে গেছিস, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। তার প্র্যাকটিক্যালি পসিবল হচ্ছে তোর হাইটটা ছোট, দাঁড় দিয়ে থাকা অবস্থায় হাইট ছোট, মানে যদি আমার লর্ডোসিস বেশি থাকে, তাহলে আমার কার্ভ হয়ে যাবে, দিলে আমার ছোট হয়ে যাবে। বাচ্চা বুঝতে পেরেছিস কি বলেছি? এটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে না স্যার। মানে দাঁড়ালেও তো কার্ভটা থাকছেই, মানে শোয়ালেও তো কার্ভটা থাকছে, সেই কার্ভটাই তো দাঁড়ালেও থাকছে। লর্ডোসিস করার সময় এখানে অনেক বেশি এটাতে অবলিটারেট করা যায় না শোয়ালে। থমাস টেস্টের সময় কি করেছিলি, এইখানটার মধ্যে যে হাত ঢুকিয়েছিলি না, তখন কি করা হবে, আমি যদি দাঁড়িয়ে থাকি, আমার অনেক বেশি চান্স হচ্ছে আমার কার্ভ এরকম করে থাকে। এখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, প্রশ্নটা জিজ্ঞাসা করে ছেড়ে দেবো, উত্তর দেবো না। একটা ক্লাস 5 এর ছেলে আর মেয়ে দুজনে একই রকম জন্মেছিল, 50 সেন্টিমিটার, কাকে বেশি লম্বা লাগে বলতো? মেয়েটা। হ্যাঁ, মেয়ে বলছিস না মেয়ে বলছিস? মেয়ে বলছিস, গার্ল, ফিমেলকে লম্বা লাগে, তাই তো? কেন বলতো? হ্যাঁ। একটা অ্যাডাল্ট মেল আর ফিমেল হাইটের মধ্যে পার্থক্য কত বলতে পারবি? 1 নরমাল আমি তোকে বলি, একটা অ্যাডাল্ট মেল আর অ্যাডাল্ট ফিমেলের হাইটের অ্যাভারেজ হাইট ডিফারেন্স হচ্ছে 13 সেন্টিমিটার।
13 সেন্টিমিটার। -6.5 আর +6.5 13 সেন্টিমিটার। কেন 13 সেন্টিমিটার আমি পরে বলছি। কেন 13 সেন্টিমিটার পরীক্ষা জিজ্ঞেস করবে না, হ্যাঁ, যদি পরে না পাই পরে বলবো। আচ্ছা, আমি হাইটটা যেখানে বলে রাখি, হাইটটা একটু শেষ করি, তারপরে এটা বলবো। হাইটের আর কিছু জানবি না, চট করে জেনে নিবি। অ্যাট বার্থ হচ্ছে 50 সেন্টিমিটার, এই ভ্যালুগুলোই মনে রাখবি। 60, 65, এইটা পরীক্ষা, এটা যেটা বলছি এটা পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এইটা মনে রাখবে পরীক্ষার জন্য, ওইগুলো পরীক্ষার জন্য না। এইটা, এটা হচ্ছে 4, এটা 2, এটা 1, এটা 3, এটা 6, এটা 9। মানে কি? মানে হচ্ছে অ্যাট বার্থ 50 সেন্টিমিটার, 3 মাসে 60, 6 মাসে 65, 9 মাসে 70, 1 বছরে 75, 2 বছরে 87.5, 4 বছরে 100 সেন্টিমিটার। এই ভ্যালুগুলো খুব সোজা সোজা ভ্যালু। এখানে এমসিকিউ এসেছে বহুবার। ফার্স্ট ইয়ারে কত সেন্টিমিটার লেন্থ ইনক্রিজ করেন 25, সেকেন্ড ইয়ারে কত করে 12.5। এগুলো তুমি ব্যাক ক্যালকুলেশন করে এমসিকিউ মেরে দেবে। ঠিক আছে, 50, 60, 65, 70, 75, 87 আর 100। তার মধ্যে খুব ফেমাস কোশ্চেন হচ্ছে এইটা, 4 বছরে 100 সেন্টিমিটার। ঠিক আছে, 4 বছরে 100 সেন্টিমিটার এইটা। তাহলে আমরা আবার ব্যাক ক্যালকুলেশনে চলে যাই। ফর্মুলা, এখানে ফর্মুলা হচ্ছে 1 বছরের পরে, 1 বছরে 75 সেন্টিমিটার, তারপরে 2 থেকে 12 বছর পর্যন্ত উইচ ফর্মুলা হিসেব করা হয়। এটার ফর্মুলা হচ্ছে 6x + 77 সেন্টিমিটার, 6x + 77 সেন্টিমিটার। তাহলে তোমার পরীক্ষা স্যার এটা আরেকবার একটু বলুন, 2 বছর অবধি। এটা তো নরমাল ভ্যালু একটা লিখে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। স্যার এটা সবার ক্ষেত্রে সেম নাকি? না, অ্যাভারেজ একটা লিখে, সবার ক্ষেত্রে সমান তো সবার সমানই হয় সেটা তো এটা হচ্ছে অ্যাভারেজ একটা লিখে, ঠিক আছে, এটা অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ লিখে দিয়েছে, তো সেখানে 2 to 12 ইয়ার্স এর মধ্যে ফর্মুলা হচ্ছে উইচ ফর্মুলা। এটা হচ্ছে 4 বছর লিখে দিই, তাহলে 6 বছরে কত হয়, 7 বছরে কত হয় হবে, সেটা হচ্ছে 6x + 77। তুমি এটা ব্যাক ক্যালকুলেশন করে নে। 4 বছরে কত হচ্ছে, 4 × 6 = 24 + 77, 7 × 4 = 11, 7 × 8 = 10। আমি 4 বছরে মোটামুটি 100 লিখেছি। ঠিক আছে, বুঝতে পারলি কি বলেছি? এটাই শুধু ফিমেলদের ক্ষেত্রে। না রে, ফিমেল না, সব। মানুষ মেল ফিমেল সবাই। ট্রান্সজেন্ডার 6x + 77। মেল ফিমেল পড়াচ্ছে না, মেল ফিমেল যে দাগ টেনে দিয়েছে, মেল ফিমেলের ওটা স্বামী হবে, তাই হবে না। শুধু যখন অ্যান্থ্রোপোমেট্রিক ক্লাস নিতাম তখন আরো পড়ানো হতো, এখন অত পড়া যাবে না। আমাদের একটু পড়ান স্যার, আমার অনেক পড়া। 6x + 77, এইটুকু নিয়ে লাইন ছেড়ে দেবো। তাহলে আমরা 2 বছর পর্যন্ত লেন্থ মাপি, তারপরে হাইট মাপি। এটা স্টেডিওমিটার, এটা হেডেড মুভেবল, এটা ইনফ্যান্টিমিটার, এই ফুটেড মুভেবল। ফ্র্যাঙ্কফুট প্লেন কাকে বলে, এক বার্থ কত থাকে, মোটামুটি কিভাবে বাড়ে, একটা ফর্মুলা দাও, 6x + 77। পরীক্ষার জন্য এইটুকুটা বললেই যথেষ্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য এইটুকুটা বললেই যথেষ্ট। এটা ছেড়ে দে। তোর পরীক্ষার সময় 4 বছরের বাচ্চা, তুই তখন মেপে নিয়ে কত আছে নরমালি এড করে নিবি। আর তোর কাছে চার্ট থাকলে ভালো, না চার্ট থাকলেও কিছু হবে না। হাইট রেঞ্জের পরে আমরা চলে আসি, না শেষ হবে না, এটাও শেষ হবে না। হাইট রেঞ্জের পরে আমরা চলে আসি স্যার একটা কার্ড মানে যেটা বলছে, যেটা পরীক্ষায় দেয়, ওটা তো আমি 60% থেকে 97% নরমাল ওই এই দুটো এবার যা শিখেছি সব ভুলে যা। এই দুটো লাস্ট 10 মিনিট এই দুটো শুধু মনে রাখবে, যেটা তো পরীক্ষা যা এতক্ষণ যা বলেছি সব ভুলে যা, ইচ্ছা হবে না। এইটা 10 নম্বরের কোশ্চেন পড়বে, প্রত্যেকের পড়বে, হয় এটা পড়বে নাহলে এইটা পড়বে। তাহলে পয়েন্ট তোর কাছে একদম 10টা পয়েন্ট পর পর দাঁড়িয়ে থাকবে, টিক মারবে, তোকে দেখে নিবি কিসে কিসে পয়েন্ট দেওয়া থাকে। আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে হেড সার্কামফারেন্স। আমি প্রথমে মাপাটা কি করে মাপে, যেটা পরীক্ষায় হবে সেটুকুটাই জিজ্ঞেস করছি। প্রথমে 1 নম্বর হবে কি কোশ্চেন দিয়েছে দেখবি। কোশ্চেন যদি দেয় মেজার দি হেড সার্কামফারেন্স অফ এই জ্যোতিকে ফোন কর, চার্ট দিয়ে দেখে দিচ্ছি আমি। আচ্ছা, এইটা আগে শুনে নে। কোশ্চেন কি দিয়েছে, হেড সার্কামফারেন্স দেখবি, দুটোতেই একই। এগুলো কি জানিস তো, এগুলো হচ্ছে তুই চ্যাট জিপিটি মেরেও দেখে নিতে পারবি, যে ইউজার চ্যাট জিপিটিতে মোটামুটি ঠিক থাকে যে কিসে কিসে তোকে পয়েন্ট দেওয়া হয়। কারণ আমার ওই মার্কিং আমাদের মোটামুটি ওইখান থেকেই করা হয়, Premium এখন মার্কিং। ঠিক আছে, তুই দেখলেই পেয়ে যাবি। Google তোকে Gemini। দু রকমের কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে মেজার দি হেড সার্কামফারেন্স অফ কি নাম আছে, ওর নাম ধর হচ্ছে লেখা আছে হচ্ছে রাম সিং। ঠিক আছে, তাহলে তোকে প্রথম পয়েন্টে জিজ্ঞাসা করতে হবে মাকে, সেটাকে কি বলে, তাহলে হচ্ছে কনফার্মেশন অফ আইডেন্টিটি। যদি তোকে কোশ্চেন করে কিছু নাম না দিয়ে মেজার দি হেড সার্কামফারেন্স অফ দ্য চাইল্ড অন ইউর এক্সামিনেশন টেবিল, তাহলে তোকে আইডেন্টিফিকেশন কনফার্ম করার নেই। যদি তোকে নাম দেওয়া থাকে তার মানে দেখবি ওখানে 1 পয়েন্ট রাখা হচ্ছে যে তুমি মাকে জিজ্ঞাসা করছো কেন, যে তুমি রাম তো, রামের মা তো, বাচ্চার নাম রাম তো, মানে আইডেন্টিফিকেশন কনফার্ম করা।
বুঝতে পেরেছিস? যেমন ব্লাড ট্রান্সফিউশনের সময় খুব লাগে, প্রায় দিনই ইন্টার্ন করে, জানিস তো, এর ব্লাডটা ওকে চালিয়ে দিয়েছে। যা বিশ্বাস করলি না তো? তুই তাহলে ইন্টার্ন ব্যাচকে জিজ্ঞাসা করবি, তোদের যে যে দাদা দিদির সঙ্গে তো বেশি ভালো, তাকে জিজ্ঞেস করবি যে তোমাদের কাছে এরকম কবার হয়েছে, জিজ্ঞাসা করবি, দিলে বুঝতে পারবি যে আমি বানিয়ে বলছি কিনা। বুঝতে পেরেছিস? এর আগের দিন একটা তো পুরো ব্লাডই উল্টো চালিয়েছে, তো এটা মানে তোদের ইন্টার্ন না, মানে তার আগের ব্যাচে ব্লাডই উল্টো চালিয়েছে। সেই পেশেন্টকে আমরা ভুলভাল মিথ্যা কথা উল্টো পাল্টা বুঝিয়ে তাকে পিকুতে শিফট করে আইভিআইজি চালিয়ে তাকে করতে হয়েছে, এবং আনফর্চুনেটলি সেটার আবার ওই বাচ্চাটা নেগেটিভ ছিল আর তাকে প্লাস ব্লাড চাইছে, পজিটিভ ব্লাড চাইছে। বুঝতে পেরেছিস? তুই করবি যাই হোক, এগুলো হচ্ছে না বাস্তব। লোকে কি জিজ্ঞেস করে, এখানে জিজ্ঞেস করে, এই কে আছো, তোকে আমি জিজ্ঞেস করে রাম কে আছো, মা তো শুনতেই পায় না, ঠাকুমা আছে বেশিরভাগ সময়, সবাই হাত তুলে দেবে, এক্ষুনি গেছি, এক্ষুনি গেছি, জিজ্ঞাসা কর যে একজন কে আছো, দেখবি দুটো পেশেন্ট তুলবে, যাকেই বলবে দিয়ে তুলে দিয়েছে, দিয়ে চলে। এর আগের দিন লাস্ট কি হয়েছে বলতে 2 মাস আগে একজনের ব্লাড রিফিউশন